লং উইকেন্ড আছে, তো লং উইকেন্ডে বাড়িতে বসে থাকবো না ভাবলাম। অ্যাকচুয়ালি আমরা দুজন অনেক দিন হয়ে গেছে কোথাও দুজন কোথাও যায়নি। কালকে একদিনের ঘুরতে যাওয়ার জন্য ও আবার মাঝখান থেকে কোনদিন হঠাৎ করে অর্ডারও করে দিয়েছে। বিশাল কোনো প্যাকিং না, এক রাত্রের ব্যাপার, খালি ট্রেনে যাব, ট্রেনে আসবো। আমরা কোনো স্ক্রিপ্ট ফলো করি না, স্ক্রিপ্টের থেকেও বেশি দেখো ব্লগিংটা ওরকমই হয়, যেমনটা রিমু বললো স্পন্টেনিয়াস। ভাই এখনো ওকে খেপায় এটা বলে যে তুমি আমাদেরকে লুচি আর আলুর দম খাইয়েছিলে নাকি লুচি আর মিষ্টি খাইয়েছিলে। লাইফে এনজয় করো, কিন্তু কত টাকা খরচ করে এনজয় করছো সেটা আই ডোন্ট থিঙ্ক কাউন্টস। ইটস লাইক এ আড্ডা এন্ড মুরগিওয়ালা স্টোরি, যে আগে ডিম এসছে না আগে মুরগি এসছে। স্যালারি কম তাই কস্ট অফ লিভিং কম, কস্ট অফ লিভিং কম তাই স্যালারিও কম। আজকে বাইরে ঝমঝম করে একটা বৃষ্টি নেমে গেল। মাত্র আমি অফিস থেকে বাড়িতে ঢুকলাম আর আকাশটা পুরো সাদা হয়ে চারদিকে একদম বৃষ্টি। এখন একটুখানি ধরেছে, 10-15 মিনিট হয়ে গেল। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও তো খুবই ভালো আছি। আজকে আরও একটু বেশি ভালো আছি কারণ অবভিয়াসলি মান্থ এন্ড আর নতুন মান্থ শুরু, তো সব স্যালারি পার্সনরা তো এই দিনে খুশিই থাকে। এছাড়াও কালকে হচ্ছে 1 মে, তাই জন্য কালকে হচ্ছে ছুটি, আগামী দিনটাতে ছুটি থাকছে। তো এই ছুটিতে তো বেশ মজাই, আমরা সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, মে ডে বলে কথা। তো আজকে এখন সারাদিনে কোনো ব্লগ করিনি, এখন অফিস থেকে এসেই ভিডিওটা স্টার্ট করলাম। রিমো এখন অফিস থেকে বেরোতে পারিনি, এখনও কোনো রাইডও পাইনি। আর দেখো বৃষ্টির জন্য লাইটটাও চলে গেল, এইটা একটা হতেই থাকে। আমার আবার ইভিনিং একটা কল আছে 8টার থেকে, তো আমি ভাবছি যে কারেন্টটা যেন আজকে ডিস্টার্ব না করে, নাহলে খুব অসুবিধা হয়। যাই হোক, এখন কোনো প্ল্যান সেরকম নেই, তবে কালকে একটা এক্সাইটিং দিন হতে চলেছে, সেটা তোমরা আস্তে আস্তে জানতেই পারবে। আপাতত রান্না দিদি এসছে, ও রান্নার কিছুটা কাজ করে রাখছে, আমিও কিছুটা মাছের ঝোল বানাবো, সেই জন্য কিছু জিনিসগুলো গুছিয়ে রাখতে বলেছে যাতে আমার বানাতে একটু সুবিধা হয়। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, এখন বাজে সন্ধে প্রায় 6:30। আমি এখনও অফিসের বাস দাঁড়িয়ে রয়েছি প্রায় আধা ঘন্টা 40 মিনিট ধরে, কোনো রাইড ক্যাব কিছুই পাচ্ছি না। আর রিনির সাথে জাস্ট ফোনে কথা হলো, বললো যে প্রচণ্ড নাকি বৃষ্টি পড়ছে ওখানে, তো এই কারণেই হয়তো রাইডস পাচ্ছি না। আর একদম ওয়েদারটা দেখতেই পাচ্ছ, ভীষণ অন্ধকার হয়ে আছে। ঝটপট কিছু দেখি, যদি কিছু পাই পেয়ে আগে যাই, বাড়ি পৌঁছাই, তারপরে তোমাদের সাথে অনেক কথা আছে আজকে। তোমাদের যেই বললাম যে বৃষ্টিটা একটু ধরেছে, অমনি দেখো ঝমঝমিয়ে নেমে গেল, পুরো সাদা হয়ে আসছে বাইরেটা। রিমো এখন কি করে ফিরবে অফিস থেকে আমি জানি না, ছাতা থাকে বাট স্টিল অসুবিধা তো হয় না, তো বৃষ্টিতে প্রচণ্ড ট্রাফিক বেড়ে যায়। একটা অটো পেয়ে বেরোতে 7টাই বেজে গেল, ঝিরিঝিরি দেখি বৃষ্টিও পড়া শুরু হয়েছে। রিনির সাথেও কথা হচ্ছিল, আমাদের বাড়ির ওদিকে তো প্রচণ্ড নাকি ঝুম বৃষ্টি, ঝড় তুফান উঠেছে। যাক, অ্যাটলিস্ট কিছু তো পাওয়া গেছে, বাড়িতে পৌঁছে যাব। চলো ঝটপট করে যাই, বাড়ি পৌঁছাই, তারপরে আবার আসছি। এতক্ষণে বাড়ির কাছে এসে নামলাম, আর তোমাদের বলেছিলাম আজকে 30 তারিখ, এখানে বাড়ির অপোজিটে আমাদের কেপিএন ফ্রেশ খোলার কথা, সেই কেপিএন ফ্রেশ ফাইনালি খুলেছে। এই যে পিছন দিকে, চলো ক্যামেরাটা ঘুরিয়েই দেখাই। এই হচ্ছে সেই কেপিএন ফ্রেশ। জানি না ভিতরে জিনিসপত্র কেমন আছে, আজকে আমাদের দরকার পড়বে না, এখানে সব জিনিসপত্র তো বাইরে রাখা, প্রচণ্ড ভিড় এখন। চলো এখন আজকে আর ঢোকার কাজ নেই, অন্য একদিন আসবো। এবার বাড়ি ঢুকি। বাড়িতে ঢুকেই ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন একটু চুল কাটাতে, দাড়ি ঠিক শেভ করতে। উইকডেজে তো এমনি সময় হয় না, আর আজকে করাতেই হবে, কারণ আমাদের একটা ছোট করে প্ল্যান আছে। রিনির আর আমার লং উইকেন্ড আছে, তোমাদেরকে বলেছিলাম যে একটা কিছু ভাবছি, প্ল্যান করবো না, ছোট্ট করে একটা প্ল্যান হয়েছে। কি সেই প্ল্যান তার সেটা একসাথে বসেই জানাবো। এখন আপাতত যাই, ট্রাফিকের মধ্যে তো জোরে জোরে চিৎকার করে কথা বলতে গলায় চোট পাচ্ছি, কাশি এসে পড়বে একটু পরে। গিয়ে আগে সব করে আসি, দাঁড়িয়ে কামিয়ে আসি, তারপরে বাড়ি গিয়ে ভালো করে গল্প করব। প্রচণ্ড দৌড়াদৌড়ি লেগে গেছে, জাস্ট মিটিংটা শেষ হলো অ্যান্ড ইট ওয়াজ আ লং ডিসকাশন। তো সেটার উপর বেস করে হয়তো শিওর না, হয়তো এই উইকেন্ডে আমাকে একটু ট্রাভেল করতে হতে পারে অফিসের কাজে। উইকেন্ডে ট্রাভেল করা মানে ভাবো উইকেন্ডটা পুরো নষ্ট। এই মাঝখানে ছুটি নিয়েছি না, এর মাঝখানেও ঝামেলা করবে। যাই না, কল থেকে বেরিয়ে দেখি রিমো আর ভাই কোথাও একটা বেরিয়েছে, তো আমি একটা মজার জিনিস কিনেছি, তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এখন একটু রান্নাঘরেও যাব, কারণ দিদি যা যা রান্না বানিয়েছে সেটা এনাফ নয়। আজকে আমি একটু মাছের ঝোল বানাবো, তো ওকে দিয়ে পেঁয়াজ কাটিয়ে রেখেছি, তো ওর সব আগে রেডি করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বেশ রান্না বান্না চলছে, কিছুই না, মাছের সুন্দর মাছের পেটিগুলো ভাজা হচ্ছে। পাতলা করে টমেটো দিয়ে মাছের ঝোলটা করবো বলেই আমি ওকে বললাম যে তুমি জাস্ট পেঁয়াজটা কেটে নিয়ে যাও, একটু হেল্প করে দিলেই হয়ে যায়।
কি হেল্প করতে লাগবে? আর কিছু না, পেঁয়াজটা আচ্ছা, ও করে দিয়ে গেছে ওইটুকু হেল্প আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু বলি আমাদের কি প্ল্যান ট্যান আছে নাকি? একদম। তোমার তো আরো প্ল্যান হয়ে যাচ্ছে বাবা। হ্যাঁ, তোমার তো আরো প্ল্যান ট্যান অ্যাড হয়ে যাচ্ছে বাবা। কি হবে এবার? তোমারটা লং উইকেন্ড তো তোমার হ্যাপেনিং হয়ে গেল। হ্যাপেনিং না, টায়ারিং হয়ে যাবে আমার। আমি কি চাইছিলাম যে 4 দিন একটু রিল্যাক্স করব, 4 দিন আর রিল্যাক্স হচ্ছে না, উল্টোই। তোমার 4 দিন কি করে? 2 দিন তো রিল্যাক্স না এমনি হচ্ছে না, যদিও এটা একদম লাস্ট মিনিট প্ল্যান। তবু কোনো রিল্যাক্সেশন নেই, দৌড়াদৌড়ি হচ্ছে। হ্যাঁ, রিল্যাক্সেশন আর কোথায়, দৌড়াদৌড়ি হচ্ছে। যেই প্ল্যানটা করেছি সেই প্ল্যানটার জন্য যে প্রস্তুতি তো দরকার, সেই সেটা এখনো প্রস্তুতিটাও আমরা কিছুই করিনি। কিছু করে উঠতে পারিনি। তুমি কিন্তু আমাকে বললে না যে আমাকে দেখতে কেমন লাগছে। রোগা লাগছে। আরে ভালো লাগছে না? ভালো লাগছে, অনেকদিন স্টাইলটা তো আমার ভালো লাগছে। আমি বিয়ের আগে যখন প্রথম রিনির সাথে দেখা করেছিলাম তখন আমি এইভাবেই গিয়েছিলাম, আর রিনি তখন আমাকে বলছিল তোমাকে এইভাবেই ভালো লাগে। আর আমাদের অনেক ফটোও আছে বিয়ের আগে। দেখো, কথায় আসি, তোমাদেরকে তখনও বলেছি অনেক গল্প আছে, রিনিও বলেছে প্ল্যান আছে, আমিও বললাম প্ল্যান আছে। কি প্ল্যান সেটা জানাই। খুবই ছোটখাটো একটা প্ল্যান করেছি। লং উইকেন্ড আছে, তো লং উইকেন্ডে বাড়িতে বসে থাকবো না ভাবলাম। এই কারণে কালকে ভোরবেলায় আমরা দুজন যাচ্ছি মাইসোর। যদিও আমাদের আগে যাওয়া, আমার সেকেন্ড ভিজিট, আমার থার্ড ভিজিট, না ফোর্থ ভিজিট। কলেজে থাকতে একবার গেছিলাম, তারপরে 2018-তে গেছি, 2022-এ গেছি, না 23-এ গেছি, 2023-এ গেছি নাকি 22-এ ক্রিসমাসের সময় গেলাম। আরে কি মাদেরকে নিয়ে, হ্যাঁ ক্রিসমাসে 2022-এ ক্রিসমাসের সময় গেলাম। হ্যাঁ, তো সবাই একদিনের জন্য যায়। এইবারে প্রথম আমরা মাইসোরে গিয়ে রাতে থাকবো, যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আমি সবসময় নিমুকে বলতাম এমন একটা জায়গায় যাবো যেখানে একটু রিসোর্টে গিয়ে থাকবো। তো আমরা মাইসোরই প্ল্যান করলাম, কারণ অন্য সব জায়গায় প্রচন্ড ভিড় হবে, আর আমরা গাড়ি টাড়ি নিয়েও যাচ্ছি না। আমাদের প্ল্যানটা একদম অন্যরকম, একটা একদম পার্টি মিডল ক্লাস ফ্যামিলির আউটিং হতে চলেছে, মিডল ক্লাস কাপলের আউটিং হতে চলেছে। তবে রিসর্টে গিয়ে ভালো না, ঘুরতে যাওয়ার যে ফিলিংটা না, আমার পার্সোনালি মনে হয় ট্রেনে না চড়লে সেই ঘুরু ভাবটা আসে না। ফ্লাইটে বা ট্রেনে তুমি অনেক লম্বা ফ্লাইটে কতদিন হচ্ছে লাগেজ প্যাক করে আমরা ফ্লাইটে যাই না, আমার ট্রেনটাই ভালো লাগে, ওটা আলাদা। তবে হ্যাঁ, তো আগেই বলে দিচ্ছি আমরা ট্রেনে করে যাচ্ছি মাইসোর, ট্রেনে করে ফিরা হবে পরশুদিন। তো এটাই হচ্ছে আমাদের ছোটখাটো প্ল্যান। তো এই কারণেই আমরা একটু এক্সাইটেড যে আমাদের বেশ একটা ছোটখাটো প্ল্যান হয়েছে। ভাই যাচ্ছে না, কারণ ভাই মাত্র ট্রিপের থেকে ঘুরে এসেছে। ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, ওর এতদিনের ভ্যাকেশনে সব কাজ পেন্ডিং পড়ে রয়েছে, তো এখন পেন্ডিং কাজগুলো নিপটাতে হবে দেখে ও বললো যে ও পারবে না যেতে। তো এই জন্য জাস্ট দ্য টু অফ আস। আর অ্যাকচুয়ালি তো আমরা দুজন অনেক দিন হয়ে গেছে কোথাও দুজন কোথাও যায়নি। সেই গেল বছর আমাদের অ্যানিভার্সারিতে, মানে 2024-এ আমাদের অ্যানিভার্সারিতে আমরা ম্যাঙ্গালোর উডুপি গেছিলাম। তারপরে আমাদের দুজনের আলো কোথাও যাওয়া হয় না। তো ঠিক আছে, লং উইকেন্ডে না হয় এতটুকুই ফায়দা নিলাম, দুজনে একসাথে যাবো, একটু ঘুরবো, তোমাদেরও ঘুরাবো। তো চলো প্রস্তুতিতে যাই। কি প্রস্তুতিতে যাই? ও আচ্ছা, আমি ভাবলাম কিছু বলবে। হ্যাঁ, প্রস্তুতি নিতে হবে। কিছুই প্যাক হয় না। একটা রাত যে থাকবো, ওটার জন্য তো কিছু জিনিস বের করতে হবে। এখন পর্যন্ত কিছু বের টের করা হয়নি, তো আগের জিনিসগুলো বের করে অ্যাটলিস্ট রেডি করে রাখি, তারপরে লাগেজ যখন গুছাতে হবে তখন তো গুছাতেই হবে। আজকে কি যে কাণ্ড হয়েছে, কাণ্ড হয় ঝোলের মধ্যে থেকে সবজি বার করে এখানে দিদিকে, সরি এটা অফ করি, দিদিকে চিলি বেবি কর্ন বানাতে বলেছে, যেটা আমরা একদম ড্রাই খাই। আর ওকে আমি বলেও গেলাম, তারপরে এটার মধ্যে জানো তো কি মশলা দিয়েছে? ওটার মধ্যে জিরা ধনে গুঁড়ো সব, ওই জন্য থিক গ্রেভি বানিয়েছে। আমাকে আবার বলেছে কর্নফ্লাওয়ার, এলাম কর্নফ্লাওয়ার চাই না, তুমি জাস্ট কর্নটার মধ্যে হালকা একটু ময়দা আর এই শুকনো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে মেখে ওটাকে ভাজো আর এই করো। ভালো বানিয়েছে, কিন্তু এটা বেশি গ্রেভি, মানে বেশি গ্রেভি, মানে এত বেশি গ্রেভি হয়ে গেছে যেটা এটা থেকে ছেকে নেওয়ার পরে যে আমাদের গ্রেভি আছে আর এতটা ঝোল। এইটা হচ্ছে তরকারি, আর গন্ধটা খুবই বাজে বেশি, একদম হোটেলগুলো এখানে পাওয়া যায় না ওই গন্ধটা বেরিয়েছে। এটা আমার বাড়ির চিলি বেবি কর্ন তো না। আর এই যে অনেক দিন বাদে আজকে মাছের ঝোল বানিয়েছি, নিজেরও মজা লাগছে বানিয়ে। ধনে পাতা দিয়ে। এই ঝোলটা কি করব, খাবে নাকি? স্নান করো ওটা দিয়ে। চলো, আজকে মেনুটা কিন্তু ভালো, ডাল, চিলি বেবি কর্ন, মাছের ঝোল, এটা চিলি মশলা, এটা মশলা, চিলি বেবি কর্ন মশলা। ডিনারের জন্য যাওয়ার আগে আমি আমার জিনিসগুলো তো অ্যাটলিস্ট বের করে রেখেছিলাম। রিনির এখনো কিচ্ছু বের হয়নি, তবে দেখছি কালকে একদিনের ঘুরতে যাওয়ার জন্য ও আবার মাঝখান থেকে কোনদিন হঠাৎ করে অর্ডারও করে দিয়েছে এই ব্যাগটা। তুমি একদিনে কি করে অর্ডার করলে এটা? একদিনে অ্যামাজনে অর্ডার করলাম।
একদিনে দিয়েও দিয়েছে, ওয়ান ডে ডেলিভারিতে। সুন্দর ব্যাগটা, খুব সুন্দর হয়েছে, কিন্তু এটা আমার টয়লেটরি ব্যাগও হয়ে যাবে বলো। কি আমার কন্ডাক্টর ব্যাগ, স্লিং ব্যাগ, হ্যাঁ, কিন্তু ওইটা আমার টয়লেটরি ব্যাগও হবে। আমার জিনিস ওখানে রাখা, আমি কালকে রাতে জামা কাপড় বের করব। ও, প্ল্যান হওয়ার সাথে সাথেই সব ঠিক। তোর গুছাও নেই কেন? গুছিয়েই ফেলতে। কি সুটকেসে ফাঁকা কি আছে এর ভিতরে? আমাদের প্ল্যান নিয়ে যখন কথাই হচ্ছে, তবে এটাও তোমাদের বলে দিই, আমাদের কিন্তু কালকে ভোর 6:45 সময়, মানে সকাল 6:45 সময় ট্রেন রয়েছে এখান থেকে, ব্যাঙ্গালোর থেকে। মাইসোরে মোটামুটি 3 ঘন্টার মতো সময় লাগবে আমাদের পৌঁছাতে, চেয়ার কার করেছি। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে 5:45 সময় ট্রেন, সেটা ধরতে হলে আমাদের মোটামুটি ধরো অ্যাটলিস্ট হাতে আধা ঘন্টা রেখে পৌঁছানোটা ভালো। তো ধরে নাও 5:15 আমাদের পৌঁছাতে হবে স্টেশনে, আর 5:15 স্টেশনে পৌঁছাতে গেলে আমাদের এখান থেকে অ্যাট দ্য ভেরি লিস্ট একদম কম করে হলো 4:30টার আগে বের হতেই হবে। তো 4:30 যদি বেরোতে হয় তাহলে আমাদের ঘুমের থেকে উঠতে হবে অ্যাটলিস্ট আরও 1 ঘন্টা আগে, 3:30টায়। তো হাতে একেবারেই সময় নেই, এখন অলরেডি 11:15 বেজে গেছে। যতই ভাবি না কেন যে তাড়াতাড়ি করবো, আজকেই দেখো, আজকে বৃষ্টি বলো বা যাই বলো, অফিসের কাজ বলো, সব কিছু মিলিয়ে আমারও বেরোতে এতটা লেট হয়ে গেল। বাড়িতে ঢুকতেও দেরি, রিনিরও মাঝখানে মিটিং পড়ে গেল, ওটাও লেট হয়ে গেল, তার উপরে সব ঘেটে পেটে এখন 11:15 সময় আমাদের প্যাকিংটাই কিছুই হয়নি। যদিও খুব বিশাল কোনো প্যাকিং না, এক রাত্রের ব্যাপার খালি। ট্রেনে যাব, ট্রেনে আসবো, বেশি কোথাও ঘোরাঘুরিরও এরকম কোনো প্ল্যান রাখিনি আমরা। তাও কোথাও একটা যাচ্ছি, কিছু জিনিস তো নিয়ে যেতেই হবে। আমার কথাটা তাও বাদ দিলাম, আমি তো কোনো রকম জিনিস ঢুকিয়ে নিয়ে গেলেও হয়ে যায়, কিন্তু ম্যাডামের তো নিতেই হবে। ওইটা কি করে হবে এখন? চলো, মোটামুটি আধ ঘন্টা লাগবে। তবে একটু গুছিয়ে নিই, তারপরে তোমাদের 1-2টো কমেন্টের একটু রিপ্লাই দেবো। ঘড়িতে সময় দেখতে পাচ্ছ, 12টা বেজেই গেল। আমাদের প্যাকিং এই জাস্ট কমপ্লিট হলো, মোটামুটি গোছানো হয়ে গেছে। কি কমেন্টসগুলো একটু রিপ্লাই দিই। টায়ার্ড তো হয়ে গেছি, অফিস থেকে আসতেও দেরি হয়েছে আজকে, কিন্তু ভালো করে কমেন্টে রিপ্লাই দিতে হবে। দুজন কিন্তু কমপ্লেন করেছে, যে একজন বলেছে আমি তোমার কথা খুব কাটি, আর আরেকজন বলেছে আমরা দুজনেই দুজনের কথা কাটি। তো অ্যাকচুয়ালি এটা আমার মনে হয় বেশি, এটা রিপ্লাইটা পার্সোনালিও আমরা কমেন্টে দিয়েছি, তাও ভাবলাম এটা রেজ করা উচিত। হ্যাঁ, আমরাও ফিল করেছি যে জিনিসটা এটা প্রায় হচ্ছে, যে আমরা যখন কনভারসেশন করছি বা কোনো জিনিস নিয়ে ইনফরমেশন দিচ্ছি, তখন কন্টিনিউয়াসলি করছি আর এটা স্পন্টেনিয়াসলি করছি। আমরা কিন্তু আগের থেকে লিখে বা কে কোন টপিক নিয়ে বলবে এই জিনিসটা আগের থেকে প্ল্যান করা থাকে না, পুরোটাই স্পন্টেনিয়াস থাকে। কি হলো? মানে আমি হাত উঠাচ্ছি যাতে আমি কথা বলবো। আচ্ছা বলো। কারণ কি আমরা কোনো স্ক্রিপ্ট ফলো করি না, স্ক্রিপ্টের থেকেও বেশি দেখো ব্লগিংটা ওরকমই হয়, যেমনটা রিমা বললো স্পন্টেনিয়াস, তার থেকেও বেশি আমরা কখনো ডিসকাসও করি না যে আজকে ক্যামেরাটা অন করে আমরা কি কথা বলবো, যে তুমি এটা বললো আমি এটা না, কোনো দিনও আমাদের মধ্যে এটা হয় না। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা দুজনেই বলতে চাই, এখন এটা তো বলতে হবে, এটাও বলতে পারি, এটাও বলতে পারি, অ্যান্ড আমরা একসাথে বয়ে যাই আর কি। হ্যাঁ, মানে নর্মাল লাইফে যেরকম আমরা কনভারসেশন করি, আমরা সেই হিসাবেই কনভারসেশনটা করি। আমরা আগের থেকে যেহেতু এই যে রিনি অলরেডি বলে দিয়েছে, আমরা প্ল্যান করি না, তো তাই কনভারসেশনটা যে এই টপিক ধরে তুমি বলবে বা এই টপিক ধরে আমি বলবো, ওই জিনিসটা আগের থেকে হয় না। আর যেহেতু এটা হয় না, তাই আমরা দুজনে একদম ফ্লোতে কথা বলতে থাকি। যেরকম নর্মালি আমরা যখন বাড়িতে কথা বলি, তখন একটা কিছু বলছে, যেরকম টপিকের লেজ ধরে আরও একটা টপিক শুরু হয়ে গেলো, ওইভাবেই কিন্তু কথাগুলো চলে যায়। তবে ফিডব্যাকটা ডেফিনেটলি মাথায় রাখবো, চেষ্টাও করছি, অনেস্টলি চেষ্টাও করছি। বুঝতে পারছি যে হয়তো দেখতে ভালো লাগে না বা শুনতে ভালো নাই লাগতে পারে, আমরা জিনিসটাকে একদমই খারাপভাবে নিচ্ছি না। ইটস আ ভেরি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, ইটস আ কনস্ট্রাকটিভ ফিডব্যাক, উই উইল ট্রাই টু অ্যাক্ট অন ইট। তবে কমেন্টসে যাই আগে। আজকের রিপ্লাইসগুলোকে শর্ট রাখারই চেষ্টা করব, কারণ হাতে সময়ও কম আছে, ঘুমাতেও যেতে হবে, আবার সকাল ভোরবেলা উঠে রেডিও হতে হবে। শুরু করছি শর্মিনী আন্টির একটা কমেন্ট দিয়ে, যে ব্লগটা হচ্ছে যেখানে আমরা ছেলে আর মেয়ের ইকুয়াল কন্ট্রিবিউশনের কথা বলেছিলাম। শর্মিনী আন্টি লিখছেন, দুজনের অ্যাডজাস্টমেন্ট আর বন্ডিং থাকলে সব ঠিক হয়ে যায়, তাই না? মেয়েরা মায়ের কাছে থাকলে কেউ কিচেনে যায় না, যখন মাথায় পড়ে সবাই সব করে নেয়। I want you to answer this because I will not be the right person to do this. এটা একদম সত্যি কথা বলেছো শর্মিলী আন্টি।
আজকালকার দিনে তো মানে ঘাড়ের চাপ পড়লেও মেয়েরা যায় না, মেয়েরা কেন কেউই যায় না, কারণ কুক অ্যাভেলেবেল থাকে, মেড অ্যাভেলেবেল থাকে, তো যতটা মেড সার্ভেন্টের উপর দিয়ে চালিয়ে নেওয়া যায় নিজেদেরকে তৈরি করাটার জন্য কেউই অত মানে বাইরের দিক দিয়ে অবভিয়াসলি তৈরি করছে, বাট ইন্টারনালি বা ঘরের মধ্যে কতটা কি কন্ট্রিবিউট করতে পারে সেই জিনিসটা আমার মনে হয় প্রচেষ্টাটা খুবই কম। সেকেন্ডলি হ্যাঁ, আমার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। আমি যেমন বিয়ের আগে কিচ্ছু রান্না টান্না করতাম না, আমি সারা জীবন পিজিতে কাটিয়েছি, তো হ্যাঁ আমি এটাকে অ্যাকসেপ্ট করছি। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে রিনি অ্যাকচুয়ালিতে বিয়ের আগে কিছু মানে বিয়ের আগে সত্যি কিছু করে নেই। আমাদের বিয়ের আগে আমরা যেই বাড়িতে থাকতাম ওখানে রিনি এসে একদিন আলুর দম বানিয়েছিল, লুচি আর আলুর দম। ও খুব শখ করে বলেছিল যে ও লুচি আলুর দম বানাবে, আমাকে বলেছিল আলুগুলো সিদ্ধ করে রাখতে, মানে বেবি পটেটোসগুলো আর কি, ছোটো আলু গুলো সেদ্ধ করে রেখেছিলাম আর পেঁয়াজ কেটে রাখতে বলেছিল। তো আমাকে যেভাবে বলেছিল আমি করে রেখেছিলাম, বানিয়েছে, খেতে ভালো হয়েছিল, মিথ্যা কথা বলবো না, খেয়েছিও খুব স্বাদ করে। কিন্তু এত মিষ্টি হয়েছিল, এত মিষ্টি হয়েছিল, একে তো পেঁয়াজের থেকে অবভিয়াসলি মিষ্টি হয়, আলুটাও একটু মিষ্টিই হয়, প্লাস এটার মধ্যে চিনি পড়েছে, আই থিঙ্ক টমেটোও পড়েছিল, তো সব মিলিয়ে এত একটু মিষ্টি মিষ্টি জিনিসটা এত বেশি হয়ে গেছিল। ভাই এখনো ওকে খেপায় এটা বলে যে তুমি আমাদেরকে লুচি আর আলুর দম খাইয়েছিলে নাকি লুচি আর মিষ্টি খাইয়েছিলে। তো সেটাই বলছি, কিন্তু রিনির শখ ছিল, তাই বিয়ের পর সত্যিও বিয়ের পরপরই অনেক ভ্যারাইটি রান্না করেছিল। সো এটা নিজের ইচ্ছা থাকা উচিত। এখন তো অনেক ভালো কর, মানে বিয়ের পরপর যেটা তখনও তুমি ভালোই করতে, শখের জন্য। দেখো ইটস অল অ্যাবাউট ইন্টারেস্ট। তোমার যদি ইচ্ছা থাকে তুমি আগে না করলেও তুমি করে নিতে পারবে। অবভিয়াসলি ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। যে কোনো জিনিস প্র্যাকটিসের ব্যাপার। তুমি 1 বছর করে মানে একদম নতুন করছো আর 5 বছর পরে জিনিসটা ইমপ্রুভ হবেই, তুমি নিজেও খেয়ে বুঝতে পারবে। সো ইটস অল অ্যাবাউট দ্যাট। সো প্রো হয়ে গেছি রান্নাতে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো পরের কমেন্টে যাচ্ছি, ছন্দা রয়ের। ছন্দার কমেন্ট হচ্ছে, অবশ্যই একদম ইনভিটেশন দেওয়াই থাকলো, তোমাদের যেদিন সময় হবে বলবে। আমার বর কিন্তু দারুণ মাটন বিরিয়ানি বানায়, তো একদিন মাটন বিরিয়ানির সহযোগে আমাদের একটা ছোট্টখাটো আড্ডা হয়ে যেতেই পারে, সবাই যখন ব্যাঙ্গালোরে আছি। ডেফিনেটলি বিরিয়ানি বলছো, বিরিয়ানি তার উপরে আবার মাটন বিরিয়ানি, এই ইনভিটেশনটা ফেলাই যায় না। একটু ফিরি, একটু ঘুরে টুরে আসি, একটা ছুটি, একটা উইকেন্ড বের করে আমি যোগাযোগ করব তোমাদের, ডোন্ট ওয়ারি। মানে আমি নির্লজ্জ হয়ে বলছি, তোমাদের কাছে ধারণা পড়ে যাবে, মানে আমি নির্লজ্জ হয়ে বলছি এটা। আচ্ছা, একটা কমেন্ট আছে শাইনি ভৌমিকের। শাইনি লিখেছে, লাকিলি আমার হাজব্যান্ড অলমোস্ট সব হাউস হোল্ড ওয়ার্কসই জানে, ইভেন ও কোনোদিন নিচের জলের গ্লাসটাও এনে দিতে কাউকে বলে না, নট ইভেন মি, ইভেন নট হিজ মাদার অলসো। ছোটোবেলা থেকেই ও নিজের কাজ নিজেই করে, এই কনসেপ্টেই বড় হয়েছে। কিন্তু তোমাদের কথার কন্টিনিউশনে কথা বলি, ছেলেদের যেরকম বাড়ির কাজটা শেখা বাধ্যতামূলক, ঠিক তেমনই মেয়েদেরও বাইরের কাজটা করা বাধ্যতামূলক। ইট কান্ট বি অ্যান অপশন, ইট শুড বি ম্যান্ডেটরি ফর অল টু আর্ন মানি, টু মেক সার্ভাইভাল ফুড, টু ডু হাউস হোল্ড চোর্স, দেন ইট উইল বি ইকুয়ালিটি। ইউ ওয়ান্ট টু সে সামথিং? হ্যাঁ একদম ঠিক বলেছো। আই থিঙ্ক আজকালকার দিনে এটা খুবই দরকার, কিন্তু সেই ব্যালেন্সটাও থাকা দরকার। কারণ মেয়েদের ক্ষেত্রে আমি যেটা মনে করি অনেকটা বেশি প্রেশার হয়ে যায়, এবং এটা ভীষণ কমন একটা ফিডব্যাক। তোমরা যে কোনো সাইকোলজিস্টদের কাছ থেকেও এই জিনিসটা খুব আসে যে মেয়েরা বেশি ওভার লেবার জিনিসটার জন্য, বিকজ কি দে আর হ্যান্ডলিং হাউস হোল্ড। এখন অবশ্য মেয়েরা একটু সোচ্চার হয়েছে, মেয়েরা একটু বলি আমরা যে না এটা পসিবল না, এটার জন্য একটা লোক দরকার। বাট টিল একটা সময়, ইভেন আমার মা কিন্তু ওয়ার্কিং লেডি ছিলেন, তিনি এখন রিটায়ার্ড, কিন্তু আমি কিন্তু আমার মাকে দেখেছি ঘর সামলে চাকরি করে দুটো রোল সমানভাবে মেনটেন করেছে। মা কিন্তু বাইরের কাজও যেরকমভাবে করতো, এবং এখনও বাইরের কাজও যেমনভাবে করে, ঘরের কাজও করে, মানে শি ইজ লাইক ভেরি প্রো, এক কথা বলতে গেলে। মা খুব অ্যাক্টিভ, আর খুবই, তো ওই জিনিসটা মেয়েরা করেছে, কিন্তু হ্যাঁ আমার মনে হয় এক্ষেত্রে অনেকটা বেশি ওভার ওয়ার্কড হয়ে যায়, তো সেটা আলাদা টপিক। যাই হোক, না এখানে আমি জাস্ট দুটো কথা বলতে চাই। প্রথম একটা জিনিস, একটা ইনস্ট্যান্স জাস্ট তোমাদের ছোট করে বলছি। ভাইয়ের জন্য অবভিয়াসলি ভাইয়ের বিয়ের বয়স হয়ে গেছে, আর ওর জন্য আমরা পাত্রী খুঁজছি। তো কিছু সম্বন্ধে এসছে, মিথ্যা কথা বলবো না, কিছু সম্বন্ধে এসছে, কিন্তু যখন তাদের পয়েন্ট অফ ভিউটা দেখি তখন না আমরা সত্যি আশ্চর্য হয়ে যাই। যেহেতু আমি বড়, আমার সাথে প্রায় অনেকজনের কথা হয়েছে। তোমাদেরকে একটা ইনস্ট্যান্স বলি, এটা বলতে আমার দ্বিধা নেই। একটা বাড়ি থেকে ফোন এসেছিল, তখন আমাদেরকে ডাইরেক্ট বলে দেওয়া হয়েছে যে আমার মেয়ে যেহেতু চাকরি করে, আমার মেয়ে কিন্তু বাড়ির কোনো কাজ করবে না। আমরা বলছিলাম ঠিক আছে, বাড়ির কাজ এরকম করতে হবেও না, মানে অবভিয়াসলি থাকবে যখন। এখন আমাদেরও যেরকম একটা মেয়েড আছে, এগুলো এখানে এইসব হেল্প পাওয়া যায়।
বাট ওনার কথা ছিল যে আমার মেয়ে চাকরি করবে, নিজের ইচ্ছায় চাকরি করছে, আমার মেয়ে যদি চায় সে চাকরি ছেড়ে দিতেও পারে, সেটাতে কেউ কিছু বলতে পারবে না। সে বাড়িতে কোনো রকমের কোনো কন্ট্রিবিউশন করবে না, নট ফিনান্সিয়ালি, নট মানে এই যে ফিজিক্যালি কোনো রকমেরই কোনো কন্ট্রিবিউশন করবে না। আর এটা মেয়ের বাবা আমাদেরকে এইভাবে একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিল। মেয়েটি থাকে কলকাতায় থাকে, কলকাতায় না থাকে। বলার কোনো কারণ নেই। তার সাথে একজন থাকে যে কিনা তার ওয়াশিং মেশিনে কাপড়টা ফেলে দেওয়ার জন্য তার লোক আছে। কথাটা ঠিক এইভাবে প্লেস করা হয়েছিল। আমার শুনে খুব অদ্ভুত লাগছে, মেয়েটা কি এতটাই দুর্বল? মানে আমাদের এটা প্রবলেম নেই যে কাজ করবে না, বাড়িতে কাজ করবে না, অনেকেই থাকে ইচ্ছা করে না, কিন্তু এতটা এইভাবে প্লেস করা কথাটা, তো আমার মনে হয় একটু মেন্টালিটির প্রবলেম আছে এখানে। বেশি কথা বাড়াচ্ছি না, তবে আরো একটা হ্যাঁ, তো আরো একটা যেটা লাস্ট কথা বললাম দুটো কথা বলবো। একটা তো এটাই ছিল, এরকম অনেক সম্বন্ধে কিন্তু এসছে। তবে আরো একটা যেটা কথা বলছি, যেদিন এই ইকুয়ালিটি, ছেলে আর মেয়ে ইকুয়াল হওয়ার জন্য এটা করতে হবে ওটা করতে হবে, এই ডিসকাশনটা বন্ধ হয়ে যাবে, সেদিন মনে করবে যে অ্যাকচুয়ালিতে ইকুয়ালিটি এসেছে। তখন বলতে হবে না, তখন যখন নিজের থেকে কাজগুলো হয়ে যাবে না, তখনই দেখবে আমরা সবাই ইকুয়াল হয়ে গেছি। পরের কিছু কমেন্টসে যাচ্ছি, তা ঝটপট করে একটু অ্যান্সার দিচ্ছি। এরপরে অভিজিৎ করে একজন লিখেছে, টু দ্য অ্যাডমিন, দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম, বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই। গার্গ চট্টুজ্জে বাংলা পক্ষ, আই থিঙ্ক কেউ একজন লিখেছে, হ্যাঁ ওখানে এটা কেউ বলেছে। ইউ ওয়ান্ট টু কমেন্ট? আমি কলকাতায় থাকিনি, আমি কলকাতার কোনো ওয়ার্ক কালচার নিয়ে বেশি যাব না। বুঝতে পারলাম এখানে এটাই হয়তো বলার চেষ্টা করেছে যে বাংলায় কি কাজ আছে, না বাংলায় কাজ আছে, ও বলছে বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। তার মানে বাঙালিরা ওখানে কাজ পাচ্ছে না, ব্যাপারটা আমি অ্যাকচুয়ালি আমিও কনটেক্সটটা ঠিক বুঝতে পারছি না, তাই আমি কমেন্ট খুব একটা করতে চাইছি না। মানে সরি, আবার না বলো। যদি তুমি এটা বলতে চাচ্ছ যে হ্যাঁ বাংলায় কাজ আছে, বা স্টিল আমরা বাইরে থেকে কাজ করছি, যেহেতু আমরা আমাদের এই ব্লগে মনে হয় কমেন্টটা করেছিল যে কস্ট অফ লিভিং ইন ব্যাঙ্গালোর, তো সেই ক্ষেত্রে ফ্র্যাঙ্কলি স্পিকিং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু চাকরির অবস্থা খুবই খারাপ। আজকালকার সরকারি চাকরি নিয়েও বলতে পারবো না, তোমরা সবাই নিউজ দেখেছো, মানে আজ আমি দাঁড়িয়ে এই কথাটাও বলতে পারবো না যে না সরকারি চাকরি আছে, সেটাও নেই। ওয়েস্ট বেঙ্গলের মতো একটা স্টেটে কিন্তু সরকারি চাকরিটাও সিকিওর না। প্রাইভেট চাকরির কথা তো বলাই বাহুল্য, সবখানেই এক অবস্থা, বাট ডেফিনেটলি ওখানে এক্সপোজারটা কম, ইন্ডাস্ট্রি কম। আজকে একটা মানুষ ওখানে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং করে, সে যে কোনো স্ট্রিমের ইঞ্জিনিয়ারিং করে আইটিতে চলে যাবে, মানে ওই একটা গদ ধরা একটা কনসেপ্ট নিয়ে ওখানে মানুষরা রয়েছে, যেটা আমি পয়েন্ট আউট করে বলছি না, কিন্তু সেই মানুষরা যখন হয়তো বাইরে শহরে যাচ্ছে অনেক বেশি এক্সপোজার পায়, এবং সেখানে তাদের লার্নিংটা কিন্তু অন্যরকম হয়। আমার মনে হয় সেটার জন্যই বাইরে যাওয়ার জন্য একটু উদ্গ্রীব হই আমরা, আর কোনো কারণ নেই। কিন্তু কৌশিক লিখেছে, ডিমার্টে গেলে যে ডাবল খরচ হয়ে যায়, এটা একদম সত্যি, সেম হয় আইকিয়া গেলেও। এটা সবার হয়, এটা কমন। আইকিয়াতে গেলে তো যেটা প্রয়োজনীয় সেটাও মনে হয় ইউজ হয়ে যাবে। আমি একটা জিনিস কিনেছি আইকিয়া থেকে, একটা ব্রাশ, যেটা আমি 1-2 বছর হয়ে গেছে ইউজ করিনি, কিন্তু আমার 2 বছর বাদে আমরা কিচেনটা ওদের পরিষ্কার করতে গিয়ে তখন ওই ব্রাশটা হঠাৎ করে বেরিয়েছে। আর কেনার সময় তখন ছিল, কেনার সময় কনসেপ্টটা ছিল যে এটা খুব কাজে আসবে, এটা খুব কাজে আসবে। কি কাজে আসবে এখন আমরা জানি যে ব্রাশটা কি কাজের। যাই হোক, লাভলি ফ্যারিজ করে একজন লিখেছেও, এত হিসাব করো কেন, লাইফকে এনজয় করো, এই সময়টা আর পাবে না। আমি পার্সোনালি লাইফে তোমাদের মতো হিসাব করে চলতে এখন আফসোস করি। ওকে, এটা ডিসকাশন বসলে অনেক লম্বা ডিসকাশন হয়ে যাবে, তাও একবার বলছি, একটা সময় ছিল যখন আমি হিসাব করে চলিনি। একটা ফেজ অবধি ঠিক আছে, আমি এটাও বলবো, একটা ফেজ অবধি ঠিক আছে, চাকরি পেয়েছো, তারপর 2 বছর 3 বছর পর্যন্ত হিসাব না করে চালিয়ে যেতে হবে। এটা লাইফস্টাইল হতে পারে না, এটা লাইফস্টাইল হওয়া উচিতও না। একটা সময় গিয়ে না সব কিছুরই হিসাব দরকার। কোনো জিনিসই এক্সট্রিম কন্ডিশনে একদম ভালো না, সে যতই ভালো হোক যতই খারাপ হোক, কোনো কিছুই এক্সট্রিমে একদম ভালো না। আর এটা আমি মানে নিজে পার্সোনালি ফেস করার পরেই তোমাদের বলছি, লাইফ এনজয় করো। আমরা এখনও করছি, যে কালকে হঠাৎ করে ঝট করে একটা প্ল্যান করে ফেললাম, ছোটো জায়গায় যাচ্ছি, সাইজ কত খরচ হচ্ছে দ্যাট ডাজন্ট ম্যাটার, ফুর্তিটা ম্যাটার করে, কোম্পানি ম্যাটার করে। লাইফে এনজয় করো, কিন্তু কত টাকা খরচ করে এনজয় করছো সেটা আই ডোন্ট থিঙ্ক কাউন্টস। ইটস অল অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স, ইটস অল অ্যাবাউট দ্য কোম্পানি দ্যাট ইউ কিপ। আর বাকি যেটা তুমি বলছো যে আফসোস করো, আই ডোন্ট থিঙ্ক, লাইফ ইজ ভেরি শর্ট, রিগ্রেট করো না। যেটা হয়ে গেছে আগে, এখন যতটুকু আছে ওইটাতে ফোকাস করো, আফসোস করার মতো আর কিছু রেখো না। তবে আর আজকে লাস্ট কমেন্টে যাচ্ছি, অর্ঘ ব্যানার্জি লিখেছে, বাহ খুব ভালো কন্টেন্ট, থ্যাংক ইউ। কুকের চার্জ কেমন দাদা? ব্যাঙ্গালোরের ইন্টিরিয়ার 2 BHK ভার্সেস
কলকাতা নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 3 BHK রেন্ট অলমোস্ট সেম, কাছাকাছি 25,000। ওকে, এখানে কলকাতা নিয়ে আমার বেশি আইডিয়া নেই। আগে না, কলকাতা নিয়ে সত্যি আমার আইডিয়া নেই, যেখানে ওখানে আমি কমেন্ট করতে পারবো না। তবে কিছুটা সিনারিও আমি জানি, কিছুটা আমি যেহেতু আমি ওখানে চাকরির জন্য অ্যাপ্লাই করেছি সেটা নিয়ে আমি বলতে পারবো। বাট রেন্ট কিরকম কি না, আই থিঙ্ক will you be able to give an idea? কারণ তুমিও থেকেছো, অনেক বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে। হ্যাঁ 10 বছর হয়ে গেছে। আমি যখন কলকাতা ছেড়েছি দ্যাট ইজ ইন 2017 সালে, সেই সময় কিন্তু 7-8 হাজার টাকাতেও কিন্তু ওখানে দুটো রুমের ফ্ল্যাট পাওয়া যেত, এবং সেটা কোনো ইন্টেরিয়ার জায়গার কথা বলছি না, আমি গড়ফাতে থাকতাম যেটা যাদবপুরের পেছনে। 2017-তে ব্যাঙ্গালোরে 7-8 হাজার টাকা আই ডোন্ট থিঙ্ক 1 BHK পাওয়া যেত, মানে পাওয়া যেত। আর কলকাতাতে মানে পাওয়া যেত, এমন না যে খারাপ বাড়ি পেয়ে যাবে। কলকাতায় হ্যাঁ পাওয়া যেত আরামসে। একটু যদি তোমরা গড়িয়া সাইডে আর একটু সোজা চলে যাও বা এদিকে দমদমের ভেতরের এরিয়াগুলোতে কিন্তু যথেষ্ট পাওয়া যেত, তখন মানুষ ওটাই এফোর্ড করতো। কিন্তু এখন এই জায়গায় দাঁড়িয়ে যদি 20,000 টাকা রেন্ট হয়েছে, রেন্টের ইয়ের কথা বলছে কলকাতা নিউ টাউন এরিয়ার কথা বলছে, নিউ টাউনে 3 BHK 25,000, যেটা নিউ টাউন ডেফিনেটলি আমি এটাকে প্রপার তো বলবোই না, কমিউনিকেশনে অনেকটা দূর পড়েই যায়। যদি না ওই এরিয়াতে ইকো স্পেস ওই সব এরিয়াতে যদি কারো অফিস থাকে তাদের ক্ষেত্রে ওটা কাছে, আদারওয়াইজ যথেষ্টই দূরে। কিন্তু ব্যাঙ্গালোরে একদম প্রপার টাউনের মধ্যে 25,000-এর রেন্ট এখন মানে নেই বললেই চলে, খুব কম। এই চুড়াসান্দা এরিয়াতে এখানে 25 to 30,000, স্যার 1 BHK is 30,000 এখন এই মোমেন্টে। দেখো ব্যাঙ্গালোরে কারেন্টলি যেটা মার্কেট রেট রয়েছে ফ্ল্যাটসের রেন্টের, এটা ভীষণ স্পাইক করা, অ্যান্ড এটা মার্কেট স্টেবিলিটি আসবে, মার্কেট এটা মার্কেট স্ট্যান্ডার্ড হয়ে যাবে। দের আফটার এ সার্টেন পয়েন্ট এটা যখন এখন মুম্বাইয়ের অবস্থা হয়েছে ওরকমই হয়ে যাবে। তবে আমি একটা কথা এখানে জাস্ট এটা অ্যাড করতে চাই যে কলকাতার সাথে ব্যাঙ্গালোরের কম্পেয়ার করাটা কিন্তু ইটস নট জাস্টিফাইড টু এ সার্টেন পয়েন্ট। কেন জাস্টিফাইড না সেটাও বলছি। ব্যাঙ্গালোরে আমি নিজের এক্সপিরিয়েন্সে বলছি, আমার পজিশনে আমি আই ওয়ার্ক অ্যাজ এ পারফরমেন্স মার্কেটিং হেড। আমার সেম পজিশনে আমাকে কলকাতায় একটা ভালো বড় অর্গানাইজেশন, নাম নেব না, একটা বড় অর্গানাইজেশনে আমাকে জব অফার এসেছিলো আমার কাছে। আমি যা স্যালারি ড্র করছি they were not even able to match that. আমাকে বলছিল আমার স্যালারিতে 20% কাট নিতে কলকাতা শিফট হওয়ার জন্য। ওয়াই? বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু পে। কাজ আমার ইনফ্যাক্ট আরও বেশি হবে, বিকজ আই উড বি হেডিং দের এন্টায়ার ডিজিটাল মার্কেটিং ডিভিশন। কাজ আমার বেশি অ্যাট আ মাচ সিনিয়র লেভেল, বাট আমার স্যালারিতে ওরা 20% কাট করে আমাকে বলছিল ওখানে জয়েন করতে। কারণ কলকাতায় কস্ট অফ লিভিং তোমরা সবাই জানো অনেকটাই কম। কস্ট অফ লিভিং কম, কারণ স্যালারি এগুলো সব কম। এবার ব্যাপারটা হচ্ছে ইটস লাইক এ আন্ডা এন্ড মুরগিওয়ালা স্টোরি, যে আগে ডিম এসছে না আগে মুরগি এসছে। স্যালারি কম তাই কস্ট অফ লিভিং কম, কস্ট অফ লিভিং কম তাই স্যালারিও কম। তো ওরা সোজা, আমি যখন জিজ্ঞাসা করেছিলাম যে কেন আমার স্যালারি কাট অফ কেন করবো, আমি ভাই মানে ইট ডাজন্ট মেক এনি, দের ইজ নো জাস্টিফিকেশন টু ইট যে আমি স্যালারি কাট করে একটা জায়গায় রিলোকেট করবো। তখন আমাকে বলছে যে না এখানে খরচ কম, এখানে বাড়ি ভাড়া কম। বললাম তো বাড়ি ভাড়া কম দেখে আমি আমার স্যালারি কাট করবো না, আমার যেটা তুমি এক্সট্রা দিলে আমার ওটা সেভ হবে। দ্য হোল রিজন দ্যাট আই উড লাইক টু মুভ টু কলকাতা ইজ বেসিক্যালি টু ইনক্রিজ মাই ওয়েলথ, নট টু ডিক্রিজ ইট, রাইট? সো আর আমরা এরকম অনেক মানুষকেই জানি, ইভেন আইটির কথাও বলছি, তারা ইন্টেনশনালি ব্যাঙ্গালোরে মুভ করেছে বিকজ কি কলকাতার থেকে এখানে অনেকটা বেশি পে স্কেল, কস্ট অফ লিভিং বেশি হলেও স্টিল দে ক্যান ম্যানেজ হিয়ার। আরও একটা কথা বলি, তোমরা জানি না নিউজে পড়েছো কিনা, জাস্ট 1-2 মাস আগেরই কথা, একটা স্টার্ট আপ, কলকাতার স্টার্ট আপের ভ্যালুয়েশন কাছাকাছি 50 CR ভ্যালুয়েশন ছিল যখন ওর কলকাতাতে ছিল। তার যে অ্যাডভাইজার, তারা অ্যাডভাইস করেছে যে তোমরা তোমাদের হেডকোয়ার্টারটা কলকাতা থেকে মুভ করে ব্যাঙ্গালোরে নিয়ে যাও, অ্যান্ড দেন ইউ সি দ্য ভ্যালুয়েশন, অ্যান্ড শি ডিড দ্যাট। ব্যাঙ্গালোরে জাস্ট হেডকোয়ার্টার মুভ করার সাথে সাথে ওর কোম্পানির ভ্যালুয়েশন 50 CR থেকে 220 CR or সামথিং হয়ে গেছে। সো ইটস অল অ্যাবাউট দ্য প্লেস। চলো, তো এই ছিল আজকের কমেন্টস। ছোট করবো বলে অনেক লম্বা হয়ে গেছে। বাট আমরা তো অনেকগুলো টপিকেই আজকে কথা বললাম, আর এগুলো বেশ কয়েকটা ইনফরমেটিভও বলবো আর কন্ট্রোভার্সিয়ালও বলবো। তো তোমরা তোমাদের ওপিনিয়ন্সগুলো শেয়ার করো, আই গেস আমরা এখানে অনেক কিছু জানতেও পারবো যেগুলো হয়তো আমরা জানি না। এক্স্যাক্টলি। সো আমাদের এইসব আলোচনা করতে সত্যি খুব ভালো লাগে। তোমাদের যা ওপিনিয়ন থাকে বা তোমাদের যদি কিছু ফিডব্যাক থাকে, অ্যান্ড উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট ফিডব্যাক। বাই দ্য ওয়ে, ফিডব্যাকগুলো কে দিয়েছিল একবার নামগুলো বলে দিই, যে আমরা অ্যাকচুয়ালি কথা কাটিয়ে আমরা একজনের, অ্যান্ড উই আর টেকিং ইট ভেরি কী বলবো, ইন পজিটিভ লাইট। একজন হচ্ছে শ্রেয়াংশু রয়, আর আরও একজন যে আমাদের এই কমেন্ট করেছিল
ওনার নাম হচ্ছে, সরি আমি না খুঁজেই পাচ্ছি না কোথায় লিখেছি, আচ্ছা অভিজিতা চ্যাটার্জি, অভিজিতা চ্যাটার্জি আর শ্রেয়াংশু রায়। থ্যাংক ইউ সো মাচ। সত্যি এগুলো ফিডব্যাক আমরা দরকার, আমরা তো আগে বারে বারে বলতাম যে আমাদের কিছু ভুল হলে প্লিজ আমাদের বলো, প্লিজ আমাদের বলো, অ্যান্ড থ্যাংক ইউ দ্যাট ইউ গাইজ পয়েন্টেড ইট আউট। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, না ঘুমাতেই হবে। তো যদি আজকের ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। তোমাদের সাথে কাল দেখা হবে মাইসোরের একটা ব্লগ নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।